হ্যাঁ, টেন্ডারটা জমা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ফাইল আছে আমার কাছে। আচ্ছা, আমি যেটা বলছি যে কালকে অফিসে গিয়ে একবার চেক করে নিও। হ্যাঁ। হুম হুম। না না, কালকে তো দেখা হচ্ছেই। হ্যাঁ, মিটিং এর পর একবার আমরা এটা নিয়ে কথা বলে নেব। আচ্ছা, আমি একটু পরে ফোন করছি। ওকে। আপনি কি চান কন্ত? কি চাইবো? আমি আমি তোমার কাছে এই মুহূর্তে কিছু চেয়েছি বলে তো মনে পড়ছে না। আমি আপনার নিকটে কতগুলি স্পষ্ট কথার উত্তর জানতে চাই। কিন্তু তার আগে তোমায় এই আপনি আজ্ঞে এগুলো তো ছাড়তে হবে। এই কথাখানে আপনি আগেও কইছেন। তো একখান কথা কি জানেন তো, কিছু কিছু ব্যাপারে না ক্ষমতা দেখায় কোনো লাভ হয় না সৌম্যবাবু। তার মানে তোমার মনে হচ্ছে যে আমি তোমাকে ক্ষমতা দেখাচ্ছি? দেখাইতে আছেন যে এ বিষয়ে কোনো সন্দেহ আছে? কিন্তু স্বামীর এই ক্ষমতা দেখানোর ব্যাপারটা একজন স্ত্রীর কাছে আমার যতদূর মনে হয় এটা কিন্তু একটা প্রাইডের বিষয়। আপনি যতই চান না কেন, সারা জীবন ধরে চাইলেও আমি কোনোদিন নিজেরে আপনি স্ত্রী বলে মানুম না সৌম্যবাবু। আরে কি মুশকিল, এটা তো মনের ভেতরের কথা। তোমার মনের ভেতরের কথা, সেটা তো কেউ বুঝতে পারবে না, জানতেও পারবে না। কিন্তু বাইরে বাইরে এখন সবাই জানে যে আমরা দুজন স্বামী স্ত্রী। সে আমি জানি। আর হেডলি গাছে আপনার চেষ্টার কোনো ত্রুটি নাই, তাও আমি জানি। তুমি খুব বোকা মেয়ে রঞ্জা। আচ্ছা, এই যে তুমি বিয়ের পর একটা নতুন পরিচয় পেলে, সেটার কোনো দাম নেই তোমার কাছে? আপনি আমারে চিনতে ভুল করছেন। আমি লোভী নই। আচ্ছা ধরো, এই যে তুমি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছ, তুমি তোমার আপার পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছ, এগুলোর কি সত্যি কোনো দাম নেই? আপনি হেল্প না করলে আমি আমার আপার পাশে খাড়াইতাম সৌম্যবাবু। আর আমি আপার পাশে খাড়ামু বইলাই একটা ছদ্ম পরিচয় আছি। আর লেখাপড়া, আমার লেখাপড়া না হইতো না হইতো, তো তার লিগে আমি আমার মনের লোককে কখনো ছলনা করতে পারতাম না সৌম্যবাবু। রঞ্জা, রঞ্জা, দেখো রঞ্জা, শতকরা ৯৯ জন মেয়েরই বিয়ের আগে কোনো না কোনো সম্পর্ক থাকেই। তাদের মধ্যে অনেকেই সম্পর্ক ভাঙতে চায় না, কিন্তু ঘটনাচক্রে বা বাড়ির চাপে সম্পর্ক ভেঙে যায়। তারপরে তারা আবার বিয়ে করে, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করে, পুরোনো সব কথা ভুলেও যায়। আমি তারা নই। কিন্তু প্রবলেমটা তো অন্য, তোমার কেসটাই তো অন্য। দেখো, এখানে কি হলো, তোমার প্রেমিকই তোমায় ছেড়ে দিল, আর সে এখন একজন বিবাহিত পুরুষ। তোমাদের সম্পর্কের তো কোনো পরিণতি নেই রঞ্জা। আমাগো সম্পর্কটা ঈশ্বর বা আল্লাহ চাইছেন, এ আমি বিশ্বাস করি। আর আমরা এক সম্পর্কহীন সম্পর্কে বাস করি। আমি কোনো পরিণতির অপেক্ষায় বসেই থাকি না।
আর আমার আপা ছাড়া পাইলেই আমরা দেশে চলে যাবো। প্লিজ সৌম্যবাবু, আমরা যাতে সুস্থভাবে বাংলাদেশে যাইতে পারি এই ব্যবস্থাটুকু যদি একটু। তো তোমার মনে হয় যে আমি তোমার উপর থেকে সব অধিকার ছেড়ে দেবো? সৌম্যবাবু, একটা কথা বলি, এই বোকা বোকা কথাটা না রোজ রোজ শুনতে ভালো লাগছে না আমার আর। আশা করবো এই কথাটা আজকে এখানেই শেষ হোক। তার মানে? তার মানে খুব সোজা, আমি তোমার উপর থেকে আমার কোনো অধিকার ছাড়বো না। যাকে ছাড়ো, এবার কাজের কথায় আসি। কাজের কথা? হ্যাঁ, কাজের কথা। এতক্ষণ তোমার কাজের কথা হচ্ছিল, এখন আমার কাজের কথা হবে। ভাবছিলাম যে হানিমুনে যদি সমুদ্রের ধারে যাওয়া যায় তাহলে কেমন হয়। কি চমকাবার কি হয়েছে? হানিমুন শব্দটা কি শোনোনি নাকি এর আগে? তোমার আপার এখনো ছাড়া পেতে দেরি আছে। কেস কোর্টে উঠবে, বিচার হবে, তারপর তো ততদিনে তো আমরা কোথাও একটা বেরিয়ে আসতেই পারি। না। কি না? আমি কোথাও যাবো না। তোমার মনে হয় যে তোমার এই আপত্তিটা আমি মানব? আমি তো কইলাম আমি আপনার লোকে কোথাও বাড়াইতে যাব না। আচ্ছা, আপনি কেন আমার বিশ্বাস ভঙ্গ করলেন? আপনি আমার থেকে অনেক ভালো মাইয়া পাবেন। সান্ত্বনা দিচ্ছ আমাকে? না, সান্ত্বনা না, আমি সত্য কথা কইতেছি, বিশ্বাস চান? আমি একটা কথা বলি রঞ্জা, তোমার জীবনে কিছু সত্য আছে, ঠিক সেরকম আমার জীবনেও কিছু সত্য আছে। আমি আমার পরিবারের কাছে তোমার সত্য গোপন করে একবার তাদের ঠকিয়েছি, কিন্তু এবার তোমার উপর থেকে অধিকার ছেড়ে দিয়ে তাদের দ্বিতীয়বার আমি আর ঠকাতে পারবো না। আই এম সরি। সৌম্যবাবু, আমরা কিন্তু বেড়াতে যাচ্ছি রঞ্জা, আর এই হানিমুনে যাওয়ার কথাটা কালকেই বাড়ির সবাই সামনে আমি তুলব। প্রস্তুত থেকো। শোনো না, বলছি যে আজকে আমি আর ও কাকা, বসবো না, বেরোবে। তুই কখন বেরোবি? বেরোবো তো, একটু বাদেই বেরোবো। আমি আজকে একটু দেরি করে বেরোবো। দাও দাও মা দাও। এই বলছি সৌম্য, হ্যাঁ বাবা। আমি আমি কাল আমি খাবো থেকে না। একটু ওই দুশ্চিন্তার মধ্যে আছি। দুশ্চিন্তা কেন? আবার কি হলো? আর বলিস না। আরে সেদিন যে পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে গেল না, তারপরে তো জানা গেছে ওই লোকটাই কাবুল শেখ। আর তারপর থেকে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। না না, দাদার সব থেকে বড় কনসার্ন হচ্ছে যে ওই ব্যাপারে মানে আমাদের বাড়ির লোকজন কোনোভাবে না জড়িয়ে যায়। হ্যাঁ, পুলিশ ইন্টারোগেট করতেই পারে। হ্যাঁ, আমিও তো তাই বলছি। আরে জানোই তো যে বাগে ছুলে 18 ঘা আর পুলিশ ছুলে যে কত ঘা কে জানে। বাবা দেখো, ওই ক্রিমিনালটাকে তো আর আমরা জেনে শুনে বাড়িতে ঢুকতে দিইনি। তারপরেও যদি কোর্টের বা পুলিশের মনে হয় আমাদের সঙ্গে কথা বলবে, বলবে। হ্যাঁ, ওটাই তো ভয়ের বস্তু, কোন কথা থেকে কোন কথা টেনে বের করবে। এরপর যদি আমাদের বাড়ির কোনো লোকজন জড়িয়ে পড়ে, না না না, তারপর তো বলা যায় না। আমার তো সেটাই ভয় হচ্ছে। দেখো, রঞ্জা এখন আমাদের বাড়ির বউ, ওর যে মেমোরি লস হয়েছে, কথা প্রসঙ্গে যদি এই কথাটা আসে, তারপর যদি নতুন কোনো প্যাঁচে ফেলে দেয় আমাদের।
রঞ্জা, না না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই তো। শোনো, আগে যেমন তোমার কোনো পরিচয় ছিল না, এখন কিন্তু তোমার একটা পরিচয় আছে। তোমার একটা ভালো পরিচয় আছে এখন। তুমি এখন আমাদের বাড়ির বউ, বুঝেছো? জানিস ছোট, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওনা ভীষণ ভয় পায়, কেমন চমকে চমকে ওঠে সব সময়। কেন যেমন করে কে জানে। এই মেয়ে, আমি বলেছি না, আবার সব কিছু নতুন করে শুরু কর। বিয়ে হয়েছে, ওদের সুন্দর করে সংসার করবে তা না, যেন কোনো আনন্দই নেই। দেখ, ওকে বুঝতে পারছে যে ও কত ভালো বাড়ির বউ হয়েছে, কত সুন্দর বিয়ে হয়েছে তোমার। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে মিমি, সামলে নিতে একটু সময় লাগছে তো, সব ঠিক হয়ে যাবে। না না, একটা কথা বুঝে দেখো, বিয়ে হলে শ্বশুর বাড়িতে মেয়েরা আসে, কিন্তু তাদের বাপের বাড়ি বলেও তো একটা বস্তু আছে নাকি? ও বেচারার তো কিছুই নেই, ওর ক্রাইসিসটা তোমরা বুঝবে কি করে? সে যাই হোক না কেন, আরে বাবা, ও যতদিন নিজের থেকে না মনে পড়ছে ততদিন তো কিছু করার নেই। ততদিন ওকে মন শক্ত করে এই শ্বশুর বাড়িটাকেই নিজের বাড়ি মনে করতে হবে। হবে হবে, আস্তে আস্তে সব হবে, তাই না মা? হ্যাঁ দাদা, দেখি কাগজ। আচ্ছা থাক, বলছি আমি কিন্তু একটা ব্যাপার করছি, বুঝলে? কি ব্যাপার? কাবুল শেখ হত্যার রহস্য নিয়ে তো কবে থেকে কত কিছু লেখালেখি হচ্ছে, কাগজে নানান কিছু বেরোচ্ছে, সব পড়তে পড়তে না আমার আমার ওই মেয়েটাকে দেখার খুব একটা, মানে আর কি বলবো, আমার খুব ইন্টারেস্ট একবার মেয়েটাকে দেখার। কোন মেয়েটা? আরে ওই যে তোর কিরণমালা খাতুন। কেন ছোটকা, সেই মায়ের দেখা আপনি কি করবেন? এই দেখো, দেখেছো কেমন ভয় পেয়ে গেছে? ভয় ভয় পামু কে লিখা? না না, আসলে খুনটুনের ব্যাপারে জড়িয়ে আছে তো মেয়েটা, সেই জন্য। জানো, আমি মানে আমাদের অফিসে এই বিটটা যে কভার করছিল, মানে এই মামলাটার স্টোরিটা যিনি করছিলেন, তাকে বললাম যে ছবি যদি কিরণমালা খাতুনের ছবি থাকে আমাকে দেখাতে। আরে কি আশ্চর্য, আমিও তো সে একই কথা অফিসে বলেছি। আমাকে তো স্পষ্ট বলে দিল কোনো ছবি তোলার পারমিশনই নাকি পায়নি। আচ্ছা, মেয়েটার ছবি দেখে তোমরা কি করবে আমি তো বুঝতে পারছি না। এরকম কেস তো কতই ঘটে বলো, সব কি আর আমরা জানতে পারি? আর যেগুলো আমরা জানতে পারি তার সঙ্গে কারা যুক্ত আছে সেটাও জানতে পারি, তাদের ছবি কি আমরা দেখতে চাই নাকি? আমরা তো দেখতেও চাই না, পাইও না দেখতে। তো সেখানে কিরণমালা খাতুন সম্পর্কে এত আগ্রহ কেন? তো যাই বলো বাবু, এইরকম একটা দুঃসাহসিক কাণ্ড যে মেয়েটা ঘটাতে পারে, তার প্রতি সকলের একটা আগ্রহ তো থাকবেই। বলতে নেই, আমারও কিঞ্চিত আগ্রহ আছে। তা তোমরা যদি ছবিটা জোগাড় করতে পারো, এই আমাকে একটু দেখিও তো। হ্যাঁ মানে শোনো, তোমাকে কে কি বলেছে আমি জানি না, আমাকে ছেলেটি বলেছে আজকালের মধ্যে ছবিটা দিয়ে দেবে, ও সবাইকে লুকিয়ে নাকি ওর একটা ছবিও তুলেছে। নাকি এই আমাকে একটু দেখিও তো। আর তোমাকে একা কেন, ছবিটা তো আমি বাড়িতেই নিয়ে আসবো, সবাই দেখবে। না তীর্থ, একটা কথা ভেবে দেখো, এই ধরনের ছবি বাড়িতে রাখা খুবই বিপজ্জনক। মানে এই যে ধরো আমরা আলোচনা করছি, মানে এরপর যদি থানা পুলিশ হয়, মানে কোনো কারণে পুলিশ যদি আমাদের বাড়িতে আসে, এসে যদি কিরণমালার ছবিটা পায়, তখন কিচ্ছু হবে না দাদা, তুমি মিথ্যে ভয় পাচ্ছ। হ্যাঁ, সেই আপনি কেন ভুলে যাচ্ছেন যে আপনার বাড়িতে দুজন সাংবাদিক থাকে, তারা নিজেদের প্রয়োজনে ওই ছবি রাখতেই পারে। আচ্ছা তোমরা প্লিজ একটু টপিকটা চেঞ্জ করবে এবার। যে কিরণমালা খাতুনকে আমরা চিনি না, জানি না, তাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়ে যাচ্ছে কেন, কিসের জন্য?
এই রঞ্জা, চলো তুমি রেডি হও, তোমার ক্লাস শুরু হয়ে যাবে, চলো। আজ আমারে মাফ করতে হইব, আমার শরীর ঠিক নাই। কেন, কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, বাইরে বেরোলেই সব ঠিক হয়ে যাবে, চলো। আরে বলছে যখন শরীরটা ভালো নেই তখন থাক না আজকে না দিনটা। মা, ওর কিচ্ছু হয়নি, কেন হঠাৎ শরীর খারাপ হবে কেন? ওই একটু হয়তো নার্ভাস হয়ে গেছে এই আর কি। কেন নার্ভাস হওয়ার কি আছে? কি হয়েছে? একটা ক্রাইম নিয়ে কনস্ট্যান্ট আলোচনা হচ্ছে, নার্ভাস তো হতেই পারে। আর ছোটকা প্লিজ, আমি বলছি এই টপিকটা আবার বাদ দাও, বন্ধ করো। আরে ছবি ফবি নিয়ে তুমি কি করবে বলো তো? ওসব ছবি টবি দেখার কোনো দরকার নেই, জাস্ট ফরগেট ইট। আরে না না সৌম্য, আলাদা করে মনে করার তো কোনো কারণই নেই। কালকে অফিসে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল, তাই তখন। কেন অফিসে কেন আলোচনা হইতেছিল? মানে কি আলোচনা হইতেছিল? আলোচনা এখন সব জায়গাতেই চলছে বাবা। এই কাবুল শেখ হত্যা রহস্য এখন তো মানে একদম হট কেক। এই যে কাবুল শেখ হত্যা রহস্য আবার নতুন দিকে এই মামলাটা মোড় নিয়েছে, কাবুল শেখকে কোর্টে প্রডিউস করা হয়েছে, এইসবগুলো তো চলছে না চারিদিকে। তবে আমরা ধরো যারা কাগজের অফিসে কাজ টাজ করি তারা এইটুকু বুঝতে পারছি যে কিরণমালা খাতুনকে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু দাদা এই কেসটার আর কোনো মেরিটই নেই। এক্স্যাক্টলি, কারণ ওই এখন এই মামলার একমাত্র সাক্ষী, ওই পারে অপরাধীকে চিনিয়ে দিতে, না হলে তো ওই লোকটা একদম বেকসুর খালাস পেয়ে যাবে। তাই নাকি? এরকম একটা খারাপ লোকের কোনো শাস্তি হবে না? হবে হবে, নিশ্চয়ই হবে। কিরণমালা খাতুনকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে, কোথায় আর যাবে? জানি। হ্যালো, কে? ও হ্যাঁ, ধরুন ধরুন। তীর্থ, সুরজ বলে কে তোমায় খুঁজছে। সুরজ? হ্যাঁ। আরে দেখেছো কি ইনসিডেন্ট? ওই তো আমাকে বলেছিল কিরণমালার ছবি দেবে। দেখি দেখি, দাও দাও দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো বলো, কি পেয়েছো?